তো আজকের ক্লাসের আমাদের বিষয় হইতেছে যে অ্যাসেসমেন্ট অফ সয়েল লিকুইফ্যাকশন পটেনশিয়াল, মানে ইউজিং এসটিপি ডাটা। এখানে দেখেন একটা গ্রে কালারে লেখা আছে ইউজিং এসপিটি ডাটা। এসপিটি ডাটা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টের পরে সয়েলের যে রিপোর্টটা পাওয়া যায়, ওই সয়েলের রিপোর্টের ডাটা থেকে ওই সয়েলের কোনো লেয়ারের কোনো একটা নির্দিষ্ট লেয়ারের লিকুইফ্যাকশন হবে কি না ওইটার পসিবিলিটিসটা মানে কি করা, মানে প্রেডিকশন করা আর কি, ওয়ান টাইপ অফ। তো আপনারা আই হোপ আপনারা ধরতে পারছেন যে আজকে টপিকটা কি। তো আমরা একটু দেখি একটা প্রবলেম স্টেটমেন্ট দেখি। প্রবলেম স্টেটমেন্ট হইতেছে সয়েল ইনভেস্টিগেশন রিপোর্ট অফ এ সাইট ইন মৌলভীবাজার টাউন, সিলেট, বাংলাদেশ ইজ গিভেন বিলো। একটা সয়েল রিপোর্ট দেয়া আছে। আই হোপ আপনারা সবাই যারা আছেন, এইটা যদি ডে ব্যাচ হইতো তাইলে আমি একটু ক্লারিফাই করতাম, বাট আপনারা যেহেতু এই নাইটের ব্যাচ বা ইভিনিং ব্যাচ, তো আপনারা বেশিরভাগই বিভিন্ন জায়গায় কাজে আছেন। এর আগে আপনারা আরেকটা ডিপ্লোমা করে আসছেন, আপনারা অলরেডি ফোর্থ ইয়ারে। যদিও আমি একটু এক্সপ্লেন করবো, আমাদের যেগুলো ডাটাগুলো লাগবে এখানে আমি এক্সপ্লেন করে দিব, বাট এইটা আপনারা এই ধরনের রিপোর্ট আপনারা আগে পড়ছেন আমি আশা করি, তাই তো? এই ধরনের সয়েল রিপোর্ট তো আপনারা আগে দেখছেন, তাই নাকি? জি স্যার, দেখছি স্যার। হ্যাঁ, তো এই ধরনের সয়েল রিপোর্টে আমাদের এই কাজের জন্য কয়েকটা জিনিস লাগবে। আগে আমরা প্রবলেম স্টেটমেন্টটা পড়ে নেই, তারপর আমি বলবো যে আমাদের কাজের জন্য কোন জিনিসগুলো লাগবে এখানে। তো এখানে মৌলভীবাজার টাউনের একটা সয়েল রিপোর্ট দেয়া আছে নিচে। নো স্ট্রাকচার এক্সিস্ট ইন দ্যাট সাইট, গ্রাউন্ড সারফেস ইজ হরাইজন্টাল। এখানে বলছে যে যেই জায়গার এই সয়েল রিপোর্টটা নেওয়া হয়েছে এখানে আপাতত এই কোনো স্ট্রাকচার এক্সিস্ট করে না, কোনো স্ট্রাকচার নাই, আর গ্রাউন্ড সারফেসটা হরাইজন্টাল, ওকে, প্লেন একটা সারফেস। এখন এখানে বলছে লিকুইফ্যাকশন সাসপেক্টেবিলিটি অফ এ লেয়ার এট 15 মিটার ডেপথ, assess the liquefaction potential for a 7.5 magnitude earthquake. আচ্ছা, এখানে কোশ্চেনে একটা মিস্টেক চলে আসছে, এখানে মেবি একটা কমা হবে, এটা আমি ঠিক করে দিব আপনাদের। এখানে বলছে যে 15 মিটার ডেপথের যে লেয়ারটা আছে, এই যে 15 মিটার ডেপথে, এই যে দেখেন এখানে মিটার লেয়ার আছে, এসপিটি ইন্টারভাল মিটার, বা এইখানে এই যে দেখেন ডেপথ বিলো জিএল গ্রাউন্ড লেভেল, এইটা হইতেছে গ্রাউন্ড লেভেল, এইটা জিরো, এই জায়গাটা এই লাইনটা হতেছে জিরো লাইন। এখান থেকে গ্রাউন্ডের শুরু, আর এটা থেকে যত নিচের দিকে যাবে তত গ্রাউন্ডের থেকে নিচের দিকে আমরা যাব। গ্রাউন্ডের লেভেল থেকে বলছে যে 15 মিটার ডেপথে, এই 15 মিটার ডেপথে আমাদের লিকুইফ্যাকশন সাসপেক্টেবিলিটি কাউন্ট করতে বলছে। মানে 7.5 ম্যাগনিটিউডের যদি একটা আর্থকোয়েক হয় তাইলে এই সয়েল লিকুইফাই করবে কি করবে না এটা বের করতে বলছে। বুঝতে পারছেন? এইখানে তারা এডিশনাল আরো কিছু দিয়ে দিছে, এই আপনার ইনফরমেশন দিয়ে দিছে। এখানে হয়েছে যে এই যে সয়েল লেয়ারটা আছে, এই সয়েল লেয়ারের ল্যাবরেটরি রিপোর্টে আসছে যে এটার এইজ হইতেছে রিসেন্ট, লিথোলজি সেলড, ফাইননেস পার্সেন্টেজ হইতেছে এই ফাইননেস হইতেছে 19%, আর গামা স্যাচুরেশন মানে হইতেছে স্যাচুরেটেড ইউনিট ওয়েট অফ সয়েল অফ দিস লেয়ার, এই লেয়ারের স্যাচুরেটেড ইউনিট ওয়েট হইতেছে এই আপনার 17 কিলোনিউটন পার মিটার স্কয়ার, আর গ্রাউন্ড ওয়াটার লেভেল হইতেছে 1 মিটার। মানে এটা ঠিক 1 মিটার নিচে গ্রাউন্ড ওয়াটার লেভেল আছে, মানে পানির লেভেলটা হইতেছে 1 মিটার, এখানে গ্রাউন্ড ওয়াটারের লেভেলটা। এইখান থেকে আমাদের যে ডাটাগুলো প্রয়োজন এই এই প্রবলেমটা সলভ করার জন্য বা লিকুইফ্যাকশনের সাসপেক্টেবিলিটি বের করার জন্য আমাদের লাগবে এই সয়েলটা কোন ধরনের, সয়েলটা কোন ধরনের কেন লাগবে, এইটা লাগবে, গামা স্যাচুরেশনের জিনিসটা লাগবে, আর এই ফাইননেসটা কতটুকু, কতটুকু এই সয়েলটা কতটুকু ফাইন, এটা আমাদের লাগবে। এটা সিভ অ্যানালাইসিসের মাধ্যমে ল্যাবে টেস্ট করা আপনারা নিশ্চয়ই জানেন। কেউ কোনো কোয়েশ্চেন করতেছেন? আচ্ছা, ধরে নিতেছি কেউ কোনো কোয়েশ্চেন করতেছেন না। ফাইননেস টা ল্যাবরেটরিতে সিভ অ্যানালাইসিসের মাধ্যমে বের করা হয়, এটা নির্দিষ্ট সয়েলের জন্য আলাদা আলাদা। এই পার্টের জন্য এইটা ফাইননেসটা হচ্ছে এত,
আর আমাদের লাগবে এন ভ্যালু। এন ভ্যালু এই যে দেখেন এইখানে আমাদের এন ভ্যালু দেয়া আছে প্রত্যেকটা। এই যে 15 মিটার ডেপথে যাইতে আমার এন ভ্যালু লাগছে এতটা। ওকে, আর এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হতেছে মানে এন ভ্যালুর রেসপেক্টে করা। এই যে 15 মিটার ডেপথে এন ভ্যালু একটু বেশি লাগছে। এটা যাই হোক, আমরা প্রবলেমের সলিউশন কিভাবে করতে হবে ওটাতে একটু যাই। তো প্রবলেমের সলিউশন আমাদের যখন করতে হবে তখন আমাদের ফার্স্টেই বের করতে হবে, এই হোক এখন মোটামুটি দেখা যায়। তো আমাদের ফার্স্টেই আমার কাজ হইতেছে যেটা, from SPT test the available SPT data STP value n, then we can find out the in situ stress। এই এটারে কি বলে আপনার এই সিম্বলটার নাম কি কি ছিল একটু বলেন তো? সিম্বলটার নামটা কি ছিল যেন? এই গামা তো ছিল এইটা, ডেল্টা, ডেল্টা তো ছিল এইটা, গামা ডেল্টা। আচ্ছা যাই হোক একটা, যাই হোক একটা, এটা একটা গ্রিক সিম্বল আর কি। সিগমা স্যার, সিগমা, সিগমা, সিগমা নাই yep, সিগমা। সিগমা থ্যাংক ইউ ভেরি মাচ। সিগমা ভি, স্যার। সিগমা ভি আর সিগমা ভি ড্যাশ দুইটা আমাদের ভ্যালু বের করতে হবে। where sigma v and sigma v dash are the overburden pressure and effective overburden pressure respectively। মানে আলটিমেটলি সিম্বলটা আপনার মনে রাখলেও চলবে, কিন্তু আমি এখানে বের করতেছি আসলে কি, এখানে আমি বের করতেছি ওভারবার্ডেন প্রেসার এন্ড ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার রেসপেক্টিভলি। বুঝতে পারছেন? এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে এখান থেকে। এখন ওভারবার্ডেন প্রেসারটা আমি বের করব কিভাবে? ওভারবার্ডেন প্রেসারটা আমি বের করব, এই যে দেখেন এখানে একটা ক্যালকুলেশন দিছে, আমি এখানে একটা ভুল আছে, ভুলটা হচ্ছে আমি এক্সপ্লেন করি না এটা কিভাবে বের করছি। আমি এটা যখন আপনাদের লেকচার শিট প্রোভাইড করব তখন এখানে দিয়ে দিব। এটা হইতেছে আমার ডেপথ, ইফেক্টিভ ডেপথ ইনটু হইতেছে আমার গামা স্যাচুরেশন। ওকে, ইফেক্টিভ ডেপথ হইতেছে আমার 15 মিটার, মানে 15 মিটার নিচের আমি সয়েল লেয়ারের উপর কাজ করতেছি, আর আমার গামা স্যাচুরেশন হইতেছে 17 কিলোনিউটন পার মিটার স্কয়ার, পার মিটার কিউব। ওকে, তো এই দুইটা যদি আমি একত্র করি তাহলে আমি যেটা পাই এটা হইতেছে 255 কিলোপ্যাসকেল। ওকে, এটা হচ্ছে ওভারবার্ডেন প্রেসার যেটা। এখন ওভারবার্ডেন প্রেসারের জন্য আমি এই মিউ নট একটা, আমাদের মিউ নটের একটা ভ্যালু বের করতে হবে। এই মিউ নটের ভ্যালু থেকে আমি ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসারটা আমি বের করব। এখন মিউ নট হইতেছে আমি আমার যে ইয়েটা আছে, যে ডেপথে আমি কাজ করতেছি, যে ডেপথের লেয়ার সয়েল লেয়ারের আমি নিয়ে কাজ করতেছি, ওই ডেপথে সয়েল লেয়ার মাইনাস হইতেছে গ্রাউন্ড ওয়াটার লেভেল। এখন গ্রাউন্ড ওয়াটার লেভেল জিডব্লিউএল টা কোন জায়গায়, এই যে দেখেন এখানে বলে দিচ্ছি জিডব্লিউএল হইতেছে 1 মিটার। আবার এই সয়েল রিপোর্টেও আছে, এই যে দেখেন গ্রাউন্ড ওয়াটার লেভেল হচ্ছে 1 মিটার। দেখছেন? তো এক্সামে হতে পারে যে এইখানে দেয়া নাই, এখানে গ্রাউন্ড ওয়াটার লেভেলটা দেয়া নাই, বাট এইখানে কি আছে আপনারা খুঁজে দেখবেন যে এইখানে যদি কোনো আলাদা টেবিলে বা কোনো কোয়েকশনে গ্রাউন্ড ওয়াটার লেভেলটা দেয়া না থাকে তাহলে খুঁজে দেখবেন যে সয়েল রিপোর্টের কোনো জায়গায় এই ভ্যালুটা আছে কিনা। বা এই যে গামা স্যাচুরেশনই ধরেন, গামা স্যাচুরেশন এফসি, এগুলো যদি কোনো জায়গায় দেয়া না থাকে তাইলে এইখানে খুঁজবেন যে সয়েল রিপোর্টের কোনো জায়গায় কি এগুলো দেয়া আছে কিনা। ওকে, তো আমরা এইটাতে করছি কি, আমরা ডেপথ থেকে জিডব্লিউএল বাদ দিছি, বাদ দেওয়ার পর ওইটারে আমরা 9.8 দিয়ে মাল্টিপ্লাই করছি। 9.8 দিয়ে মাল্টিপ্লাই করছি কেন, এখানে হচ্ছে 9.8টা কি, 9.8টা এই যে দেখেন গামা ডাব্লিউ, এটা হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার। বুঝতে পারছেন? এটা হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার। তাইলে আমি আমার ডেপথ থেকে আমি গ্রাউন্ড ওয়াটার লেভেল বাদ দিছি, ওইটার সাথে ইউনিট ওয়েট অফ ওয়াটার আমি মাল্টিপ্লাই করছি, করার পর আমার যেই আনসারটা আসছে ওইটারে আমি কি করছি, এই ওভারবার্ডেন প্রেসার থেকে আমি এইটা আমার মাইনাস করছি। ওভারবার্ডেন প্রেসার থেকে যদি আমি এইটা মাইনাস করি
তাইলে আমার যেটা বের হয়ে আসছে ওইটা হচ্ছে আমার ইফেক্টিভ ওভারবার্ডিং প্রেশার। বুঝতে পারলাম এই অংশটা? জি স্যার। ওকে, আমরা আরেকটু সামনে যাই। এরপরে আমার কাজটা কি? এরপরে আমার কাজ হইতেছে এই জিনিসটা আমার বের করা, সিএসআর বের করা, সাইক্লিক স্ট্রেস রেশিও ডিউ টু আর্থকুয়েক। সাইক্লিক স্ট্রেস রেশিওটা বের করা। এই রেশিওটা বের করার জন্য আমার ওভারবার্ডেন প্রেশার আমি জানি, ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার আমি জানি। এম এক্স মানে হইতেছে পিক গ্রাউন্ড অ্যাক্সিলারেশন, এম এক্স বাই জি। এম এক্স বাই জি এর ভ্যালু হইতেছে পিক গ্রাউন্ড অ্যাক্সিলারেশন, যেটা আমি আর্থকুয়েকের জোনিং ম্যাপ থেকে আমি বের করবো। ওকে, এখানে শুধু আমি জানি না আরডি জিনিসটা কি, তো আমি আরডিটা আগে বের করে নিই। তো আরডিটা বের করার জন্য তারা একটা সূত্র দিছে, আরডিটা হচ্ছে স্ট্রেস রিডাকশন ফ্যাক্টর। স্ট্রেস রিডাকশন ফ্যাক্টরের সূত্র হচ্ছে 1 মাইনাস 0.015 জেড। এই জেডটা হইতেছে ডেপথ ফ্রম গ্রাউন্ড লেভেল, মানে গ্রাউন্ড লেভেল থেকে আমার ডেপথ কতটুকু। মানে আমার গ্রাউন্ড লেভেল হইতেছে, এখানে যে আমি সয়েল রিপোর্টটা দেখি, আমার গ্রাউন্ড লেভেল হইতেছে এই জায়গা, আমি কাজ করতেছি 15 মিটারে, তাহলে গ্রাউন্ড লেভেল থেকে এই জায়গার ডেপথ হইতেছে 15 মিটার। ওকে, তাহলে এখানে আননোন শুধু জেড, এখানে জেডটা যে আমি বসাই 1 মাইনাস 0.015 ইন্টু 15, তাহলে আমি যে ভ্যালুটা পাইবো ওইটা হতেছে আমার স্ট্রেস রিডাকশন ফ্যাক্টর আরডি। ওকে, পাইলাম আরডি এর ভ্যালুটা আমি পাইলাম। এখন আমার সিএসআর এ আমার কি কি জানা নাই দেখি। সিএসআর এ এটা 0.65, এটা ফিক্সড ফর্মুলা। এম এক্স বাই জি এটা হচ্ছে পিক গ্রাউন্ড অ্যাকচুয়ালি, এই পুরো টার্মটা, এই ব্র্যাকেটের ভিতরে যে টার্মটা আছে এই পুরো টার্মটা হইতেছে ম্যাক্সিমাম বা পিক ম্যাক্সিমাম গ্রাউন্ড অ্যাক্সিলারেশন। ম্যাক্সিমাম গ্রাউন্ড অ্যাক্সিলারেশন আমাদের মৌলভীবাজার টাউনটা আছে সিলেটে, সিলেটের হইতেছে আমাদের জোন 4। জোন 4 এর জন্য পিক গ্রাউন্ড অ্যাক্সিলারেশন বা ম্যাক্সিমাম গ্রাউন্ড অ্যাক্সিলারেশন হইতেছে 0.36 জি। ওকে, এটা আপনারা এটা নেওয়া হয়েছে বিএনবিসি 2000, এই পুরো ম্যাথটাই সলভ করা হয়েছে বিএনবিসি 2015 এর আদলে। তো বিএনবিসি 2015 এই ম্যাপটা পাবেন, এখানে রিলেটেড যত ইয়ে আছে, কি বলে আপনার এই ইনফরমেশনস আছে এইগুলো পাবেন। তো এখান থেকে আমরা নিয়েছি 0.36। আর ওভারবার্ডেন প্রেশার বাই ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার এই দুইটা বসাইছি। আর 0.775 এটা হচ্ছে আরডি বা স্ট্রেস রিডাকশন ফ্যাক্টরের ভ্যালু। এটা যদি আমি বসাই তাহলে আমি বসাইছি সিএসআর এর একটা ভ্যালু আমি পাইছি, এটা হচ্ছে সাইক্লিক স্ট্রেস রেশিও ডিউ টু আর্থকুয়েক। এই আর্থকুয়েকের জন্য সাইক্লিক স্ট্রেস রেশিও। ওকে, এখন সিএসআর পর্যন্ত হইতেছে আমার একটা পার্ট, এটা বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা আরেকটু সামনে যাই। এরপরে আমাদের হইতেছে আমাদের যে এন ভ্যালুটা দেয়া আছে, মানে আমাদের সয়েল রিপোর্টে যে এন ভ্যালুটা দেয়া আছে এইটা কিন্তু ডিরেক্ট এন ভ্যালু, মানে হইতেছে যতটা আমার ব্লো আমার ইয়েতে লাগছে মানে ফিল্ডে লাগছে ততটা ব্লোয়ে এখানে ওরা লিখে রাখছে, পরে এটা দিয়ে রিপোর্ট বানাইছে। কিন্তু আমরা যখন লিকুইফ্যাকশন অ্যানালাইজ করব বা অন্য কোনো ধরনের অ্যানালাইজ করব এই রিপোর্টের এন ভ্যালু দিয়ে, তখন এই এন ভ্যালুটারে কি করতে হয়, কারেকশন করে নিতে হয়। কারণ হইতেছে যেমন ধরেন আপনি যে ব্লো দিতেছেন, যে হ্যামার দিয়ে ব্লো করতেছেন, এই ব্লো গুলা কিন্তু সবসময় সেম মানে কি বলে সেম ফোর্সে সেম ইয়েতে মানে পড়তেছে না, এটা অনেক সময় একটু ডিফার হয়। তো এই কারণে এন ব্লো কাউন্টারে বা এন ভ্যালুটারে ওটারে ইয়া করে নিতে হয়, কারেকশন করে নিতে হয়। তো এন ভ্যালুটারে কারেকশন ফর এসপিটি বা এন ভ্যালু ফর ওভারবার্ডেন প্রেসার, এই ওভারবার্ডেন প্রেসারের রেসপেক্টে এটার কারেকশন করে নিতে হয়। এটার কারেকশনের ভ্যালুর নাম দিছে এন ব্র্যাকেট 60। আর এইটা হচ্ছে আমাদের অরিজিনাল ভ্যালু, এটার সাথে এই সিএন নামক একটা ভ্যালু আছে। ওকে, এই ভ্যালুটা দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের যে ভ্যালু আসবে ওইটাই হতেছে আমাদের কারেক্টেড এন ভ্যালু। এখানে সিএনটা কি আমরা দেখি, সিএনটা হতেছে 9.79 ইন্টু 1 বাই ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার টু দি পাওয়ার হাফ। মানে টু দি পাওয়ার হাফ মানে এই সূত্রটা আমি এইভাবে লিখতে পারি 9.79 ইন্টু রুট
1 by effective overburden pressure. ওকে, তো যে কোনো ভাবে বসাইলে আপনি এটার রেজাল্ট সেম পাবেন। তো 9.79 বসাইলাম, 1 বাই ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসারের ভ্যালু আমার জানা আছে, আগে এইখানে আমরা আগেও বসাইছি, উপরে গেলে পাবেন টু দি পাওয়ার হাফ। এইটা থেকে আমরা যে রেজাল্টটা পাইলাম এটা হচ্ছে 0.9। এই 0.9টারে নিয়ে আমি এই সিএন এর মাঝে বসাবো, আর আমার N60 এখন এখানে কত, N60 হইতেছে আমার এই 15 মিটার ডেপথে আমি যে N60 ভ্যালু পাইছি, এই যে N ভ্যালু যেটা আছে এই 15 মিটারের ডেপথে, এটা হইতেছে আমার 16, এই ভ্যালুটা হইতেছে 16, মানে আমার 16টা লো দিতে হয়েছে এই জায়গাটা পেনিট্রেট করার জন্য, সরি। তো এইটা আমি বসাইলাম 16, আর এইখানে হয়েছে আমার 0.9, এই দুইটাতে আমি কাউন্ট করে নিলাম যে 14.4। এখন হইতেছে এইটাতে একটা রাউন্ড ফিগারে নিয়ে আসলাম, রাউন্ড ফিগারে নিয়ে আসার পরে এখন এখানে একটা প্রশ্ন হইতেছে, আমি রাউন্ড ফিগারে যখন নিয়ে আসলাম তখন আমি এটা কমাইলাম কেন? এটা তো আমি 14.5 কি বলে সরি 15 নিয়ে দিতে পারতাম। কারো কি কোনো আইডিয়া আছে এটা আমি কমাইলাম কেন? 0.5 থাকলে উপরে উঠতাম, আর পয়েন্ট যখন 5 এর নিচে আছে তাহলে নিচেরটাই কাউন্ট করছি। এটা আমি আপনাদের বলি, এটা যদি 14.7 হইতো তাও আমি এটা 14 নিয়ে আসতাম। আপনার কি এখন আপনি আমার বলেন তো, ধরেন এটার রেজাল্ট হইতেছে 14.7, হ্যাঁ, তো এখন আমি ধরেন এটার আমি রাউন্ড ফিগার করছি 14, কেন এটারে 14 নিয়ে আসলাম? স্যার এটা একটু সেফটির জন্য হয়তো নিছেন স্যার। হ্যাঁ, এইটাই হয়েছে, এটা সেফটির জন্য নিছি। বিকজ অফ হইতেছে আমার এন ভ্যালু যত বেশি হবে আমার সয়েল তত কি, তত স্টিফ, তত সেফ আমার সয়েল। তো সেফটির জন্য কি করলাম, আমি একটু কমাইয়া দিয়ে দিলাম, ধরে নিলাম আমার যে অরিজিনাল ভ্যালুটা আসছে এর থেকে আমার সয়েলটা আরেকটু আনসেফ, তাহলে আমার ডিজাইনটা হবে আরেকটু সেফ। ওকে, থ্যাংক ইউ মিস্টার মেবি আনোয়ার হোসেন, এটা বলছেন, তো থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। ওকে, N60 এর ভ্যালুটা আমরা বের করলাম 14। তো এইটাতে আমরা পরে আরেকটা জায়গায় আমরা কাজে লাগাইতে হবে, তো আমরা পরের স্টেপটা দেখি কি। হ্যাঁ, এখানে সব শেষ, কারণ আর কোনো কিছু নাই। তো আসেন এরপরে হচ্ছে আমাদের যে স্টেপটা আছে, ক্রিটিক্যাল স্ট্রেস রেশিও রেজিস্টিং লিকুইফ্যাকশন, এটা আমাদের বের করতে হবে। আমি একটা সিএসআর বের করছি, ক্রিটিক্যাল স্ট্রেস রেশিও, এটা যে সাইক্লিক স্ট্রেস রেশিও বের করছি সিএসআর। আর এটার এগেইনস্টে আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, ক্রিটিক্যাল স্ট্রেস রেশিও রেজিস্টিং লিকুইফ্যাকশন, মানে এই লিকুইফ্যাকশন রেজিস্ট করার জন্য এই যে ইয়েটা আছে, সয়েলটা আছে, এই সয়েলটা কতটুকু কার্যকরী, এটা বের করার জন্য, এটা বের করার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হইতেছে একটা ফর্মুলা আছে, বিশাল একটা ফর্মুলা আছে, আমি আপনাদের দাঁড়ান ফর্মুলাটা দেখাই, যে দেখানো উচিত আপনাদের। আই হোপ আপনারা আমার এই ইয়েটা দেখতেছেন, নতুন একটা ইয়ে আছে এটা দেখতেছেন, দেখা যায় কি? আরেকটা পিডিএফ আমি নতুন ওপেন করছি। জি স্যার, দেখা যায়। হ্যাঁ, তো এই পিডিএফ এ দেখেন এই সিএসআর 7.5 এটা ক্যালকুলেশন করছে, এই দেখেন এই সূত্রের মাধ্যমে, এই সূত্রের মাধ্যমে এখানে আবার একটা N160CS একটা ভ্যালু আছে, এইটা আবার এই জায়গা থেকে ক্যালকুলেশন করতে হয়। তো এই একটা পদ্ধতি আছে, আমরা এই পদ্ধতিতে যাব না, এই পদ্ধতিতে যাওয়ার দরকার নাই, যেহেতু অল্টারনেট সহজ একটা পদ্ধতি আছে। তো আরেকটা পদ্ধতি হইতেছে, একজন ব্যক্তি, আমি নামটা ভুলে গেছি, রেফারেন্সে আমি দেই নাই, এটা দিয়ে দিব নাম। তো ওই ব্যক্তি কি করছেন, একটা মেবি 1983-তে একটা রিসার্চ করছিলেন। তো ওই রিসার্চের উপর ডিপেন্ড করে উনি একটা এই ধরনের একটা গ্রাফ ডেভেলপ করছিলেন, যেখানে N160 মানে কারেক্টেড N ভ্যালু এর জন্য এগেইনস্টে সাইক্লিক স্ট্রেস রেশিওটা বের করে আনা যায়। ওকে, মানে সিএসআর 7.5 এর ভ্যালুটা
মানে ক্যালকুলেশন করা যায়। তো N160 যেটা কারেক্টেড এন ভ্যালু যেটা, এটা আমার হইতেছে 14। তো এইটা যদি আমি এই দিক থেকে উঠি, তাই এইখানে গ্রাফে দেখেন আপনারা 3টা লাইন আছে। ওকে, 3টা লাইন আছে। এই 3টা লাইন হইতেছে পার্সেন্ট ফাইনের জন্য, মানে আমার সয়েলটা কতটুকু ফাইন ওইটার জন্য, সয়েল প্রপার্টির উপর ডিপেন্ড করে। তো ফার্স্টের লাইনটা হইতেছে 35 অর মোর দেন 35, এটা হইতেছে 15। ওকে, এটা হইতেছে 35 এর থেকে কম আর 15 থেকে বেশি, এই লাইনটা হইতেছে এত। আর এইটা হইতেছে 3 নাম্বার যে লাইনটা, এটা হইতেছে 5 এর থেকে কম অথবা বেশি। ওকে, এখন আমাদের ফাইনেন্স কন্টেন্ট যেটা, সয়েল কন্টেন্ট যেটা, ওইটার ফাইনেন্স হইতেছে 90%। তো এইটা হইতেছে আমার 35 থেকে বেশি, তাহলে আমাদের কাউন্ট হবে এই লাইনটা নিয়ে। ওকে, এই লাইন বরাবর আমাদের কাউন্ট হবে। তো এইখানে যদি আমার N160 যেটা, ওইটা হচ্ছে আমার 14, এই যে দেখেন 10 অলমোস্ট মাঝামাঝি থেকে একটু কম জায়গায় রাখলাম, এইখানে হইতেছে আমার 14 ধরেন। তো উপরে যদি আমি উঠি, এইখান থেকে যদি আমি সরাসরি এই জায়গায় যাই, তাইলে আমি যেটা পাই, আমার কাছে মনে হয়েছে এটা 0.26। তো এইটা আমি ধরে নিচ্ছি 0.26 এই গ্রাফ অনুসারে। ওকে, বুঝতে পারলেন এই গ্রাফ থেকে কিভাবে বের করবেন? এখন যদি আমি পার্সেন্ট ফাইনটা করি, কি বলে 5% দিয়ে দিই, তখন আবার এইটা ইউজ করলে হবে না, তখন আপনাদের এইটা ইউজ করতে হবে, এই লাইনটা, তখন এই দিক বরাবর যেতে হবে, তখন এটা এর ভ্যালু কমে আসবে। ওকে, তো আমি কি বলে সিএসআর 7.5 যেটা, ওইটা বের করলাম। বের করার পর আমাদের আরেকটা কাজ করতে হবে, যেটা হতেছে আমার কারেক্টেড ক্রিটিক্যাল স্ট্রেস রেশিও রেজিস্টিং লিকুইফ্যাকশন। এই সিএসআর 7.5 যেটা আমি বের করছি একটু আগে, এখানে সিআরআর লিখে ফেলছি, এটা ভুল আছে, এটা হবে, আমি কারেকশন করে দিয়ে দেব, সিএসআর 7.5 ইকুয়াল টু 0.26। তো এই 0.26টারে আমার আরেকটু কারেকশন করে নিতে হবে। কারেকশন কেন করতে হবে? এটাতে কয়েকটা কারণে আমার কারেকশন করতে হবে। একটা কারণ হইতেছে আমার আর্থকোয়েকের ম্যাগনিটিউডের উপরে এটা কারেকশন করতে হবে। আরেকটা কারেকশন হইতেছে আমার এক্সিস্টিং কোনো স্ট্রাকচার আছে কিনা, ওইটা যদি থাকে তাইলে ওইটার একটা প্রেসার আছে, ওইটার রেসপেক্টে আরেকটা কারেকশন আছে। এই ধরনের 3টা কারেক্টেড ভ্যালু আমার মাল্টিপ্লাই করে ওইটার কারেকশন করে নিতে হবে। এখন সিএসআর 7.5 দিয়ে আমি যখন কারেকশন করব, তখন ওইটাতে আমি নাম দিলাম সিএসআর 1। তো সিএসআর 1টা আমি কারেকশন করব এইভাবে, সিএসআর 7.5 ইন্টু কেএম ইন্টু কে আলফা ইন্টু কেএস। তো কেএমটা হচ্ছে কি, কারেকশন ফ্যাক্টর ফর আর্থকুয়েক ম্যাগনিটিউড আদার দেন 7.5। মানে আর্থকুয়েক ম্যাগনিটিউডের ভ্যালু যদি 7.5 এর থেকে বেশি হয়, এটা 8 হয়, এটা 8.5 হয়, তখন আমাদের এইখানে মানে অন্য একটা ভ্যালু ইউজ করতে হবে, যেটা ভিএনবিসি কোডে দেয়া নাই, বাট এই রিসার্চ পেপারটাতে দেয়া আছে। তো জেনারেলি হতেছে কি, আমাদের ইয়ে রেসপেক্টে আর্থকোয়েক 8 বা আর্থকোয়েক 9 যেটা, 9 ম্যাগনিটিউডের আর্থকোয়েক যেগুলো, এগুলো 100 ইয়ার্সে একবার আসে। আমি আপনাদের মিড টার্মের সময় পড়াইছিলাম আর্থকোয়েকের চ্যাপ্টারগুলো যখন পড়াই, তো ওইখানে আমি আবার বলে দিছিলাম যে আর্থকোয়েক 8 বা আর্থকোয়েক 9 এর জন্য আমরা জেনারেলি স্ট্রাকচার ডিজাইন করি না, কারণ ওইগুলোতে কস্ট বেড়ে যাবে। আমাদের ডিজাইন হয় 7 পর্যন্ত, এর বেশি আমরা ডিজাইন করি না। তো এই ভ্যালুটা কারেকশন করার জন্য আমার যে ইয়েটা আছে, এটা হচ্ছে ক্যাম ইকুয়াল টু, আমি এইটার ক্ষেত্রে 1, যদি এটা বাড়তো, তো কিছু কিছু স্ট্রাকচার আছে যেমন ধরেন ব্রিজ বা ধরেন কোনো গভর্নমেন্ট হসপিটাল যদি হয়, তো এই ক্ষেত্রে আমরা হয়তো আর্থকোয়েক 8 এর কাউন্টে যাইতে পারি। তো আমাদের যেহেতু এটা 7.5 এর নিচে আছে, আমাদের বলেই দিছে এটা 7.5 ম্যাগনিটিউডের জন্য আমরা ডিজাইন করতেছি, এই সয়েলটা লিকুইফাই করবে কিনা বের করতেছি। এই ক্ষেত্রে আমাদের কেএম এর ভ্যালু হচ্ছে 1, এই যে কেএম এর ভ্যালু হচ্ছে 1। কে আলফা হচ্ছে কারেকশন ফ্যাক্টর ফর ইনিশিয়াল ড্রাইভিং স্ট্যাটিক শিয়ার। ইনিশিয়াল ড্রাইভিং স্ট্যাটিক শিয়ার মানে কোনো কিছু আগের থেকে এখানে আসে কিনা, কোনো স্ট্রাকচার এক্সিস্ট করে কিনা এখানে,
যেটা কোনো ইনিশিয়াল ড্রাইভিং স্ট্যাটিক শেয়ার দিতেছে সয়েলের মধ্যে। এটা যেহেতু নাই, আমাদের ইয়েটা খালি আছে, সেহেতু এটার ভ্যালু হতেছে 1। আর কারেকশন ফ্যাক্টর ফর স্ট্রেস লেভেল লার্জার দেন 96 কেপিএ। তো 96 কেপিএ জেনারেলি হয় না, কারণ ওই আপনার কোনো ইনিশিয়াল স্ট্রাকচার নাই। তো ওই ক্ষেত্রে এটা হতেছে আমার ভ্যালু হতেছে 1। আমার সিএসআর 1, সরি সিএসআর 7.5 দিয়ে আমি যখন কারেকশন করলাম, কারেকশন করে সিএসআর 1 এ নিলাম, এটার ভ্যালু হতেছে 0.26। এখন হইতেছে আমার সয়েল লিকুইফাই করবে কি না ওইটা বের করতে। এবং ওইটা বের করার ইয়ে হইতেছে ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল টু হইতেছে সিএসআর 1 বাই সিএসএ। এখন সিএসআর হইতেছে আমি উপরে বের করে আসছি সবার প্রথমে। এই যে দেখেন সিএসএল সাইক্লিক স্ট্রেস রেশিও বা ক্রিটিক্যাল স্ট্রেস রেশিও, যেটাই আপনারা বলেন, এইটা আমি বের করছি। আমার সয়েলের ইয়ে হইতেছে এত, আর এই কি বলে সিএসআর 7.5 বা সিএসআর 1, সিএসআর 1 হইতেছে সিএসআর 7.5 এর কারেকশন, ওইটার ভ্যালু হইতেছে আমার এত। এই ভ্যালুটা যদি 1 এর থেকে কম আসে বা 1 এর সমান আসে, তাইলে হইতেছে আমার এই সয়েলটা লিকুইফাই করবে। 1 এর থেকে যদি কম আসে, আর 1 এর থেকে যদি বেশি আসে, তাইলে সরি 1 এর থেকে যদি কম আসে তাইলে এটা আমার সয়েল লিকুইফাই করবে, আর 1 এর থেকে যদি বেশি আসে বা সমান আসে তাইলে আমার সয়েল লিকুইফাই করবে না। তো এখানে যেহেতু 1 এর থেকে কম আসছে 0.67, the analysis shows that the strata at 15-meter depth are liable to liquefy corresponding to peak down acceleration of 0.36 g. মানে এই স্টারাটা যে সয়েল স্টারাটা আছে এত মিটার ডেপথে এটা লিকুইফাই করবে। 7.5 ম্যাগনিটিউডের আর্থকোয়েকে এই এই 0.36 জি তে, যেটা 0.36 জি মানে হইতেছে 7.5 ম্যাগনিটিউডের এগেইনস্টে সিলেটের এত পিক ডাউন অ্যাক্সিলারেশন আসতে পারে। তাহলে এত এই সিলেটে যদি আমার আর্থকোয়েক এত হয়, তাহলে এই সয়েল এই স্টারাটাকে লিকুইফাই করবে। তাহলে আমাদের এখানে এই কি করতে হবে, সয়েল ট্রিটমেন্ট করতে হবে কোন স্ট্রাকচার বিল্ড করার আগে। বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন। না, আমি বলতেছি যে আমাদের ইয়েটা শেষ, তো আপনারা কি বুঝতে পারছেন এইখানে সব যা এখন পড়ে গেল? জি স্যার, বুঝলাম তো মোটামুটি। হ্যাঁ বলুন। প্রশ্নটা ছিল হ্যাঁ সিএসআর 1 এর জন্য আমরা সিএসআর প্রথমে ধরলাম 7.5, কে হ্যাঁ কে এম আলফা কে এস এগুলোর মান কি স্যার সব সময় কি 1 হয়? আমি এই যে এখানে যে ওই আমি যে আমি আপনাকে বললাম না, আমি আপনাকে বলি কারেকশন ফ্যাক্টর ফর আর্থকোয়েক ম্যাগনিটিউড আদার দেন 7.5, আমরা যে জন্য কোনো ক্যালকুলেশন করতেছি না, তখন আমাদের চেঞ্জ করতে হবে না। ওকে, আমরা বেশিরভাগ কি বলে ওই বেশিরভাগ স্ট্রাকচারে অলমোস্ট 99% স্ট্রাকচারে 7.5 ম্যাগনিটিউডের ভিতরে করতেছি। তো এখানে কি হবে, এখানে আমাদের এটা কাউন্ট করতে হবে না, এটা আমাদের 1। কারেকশন ফ্যাক্টর ফর ইনিশিয়াল ড্রাইভিং স্ট্যাটিক শেয়ার এখন হইতেছে আপনার এইরকম তো কোনো কিছু নাই যে আপনার স্ট্রাকচার একটা ওভার আগে থেকেই বিল্ড করা আছে, ওইটার নিচে আপনি সয়েল টেস্ট করতেছেন। এটা অনেক জায়গায় হয় কি, আগে থেকে কোনো স্ট্রাকচার বিল্ড করা আছে, তো ওইটারে অনেক জায়গায় আছে কি ওইটারে আবার দেখা যায় যে মানে এক দিক ইয়া হয়ে গেছে, মানে কি বলে একটু নিচে চলে গেছে। তো এটা ধরেন কোনো গভর্নমেন্ট বিল্ডিং বা কোনো বিশাল কোনো প্রজেক্ট, তো ওরা বললো আবার সয়েল টেস্ট করে ওইটারে আবার ট্রিটমেন্ট করেন। তো এই ক্ষেত্রে আমার এটা চেঞ্জ করতে হবে। কারেকশন ফ্যাক্টর ফর স্ট্রেস লেভেল লার্জার দেন 96 কেপিএ, 96 কেপিএ এর বেশি হয় না, কারণ এইখানে আমার কোনো স্ট্রাকচার অলরেডি বিল্ড করা নাই, তো এইটা হবে না। এখন প্রশ্ন হইতেছে যদি এটা চেঞ্জ হয় তখন কি করব? তখন কি করব করার জন্য
এইখানে দেয়া আছে, সরি এইটাতে না, আরেকটা ইয়েতে দেয়া আছে, ওইটা আমাদের খুঁজতে হবে একটু, ওইটা আমাদের একটু খুঁজে আপনাদের দাঁড়ান, দাঁড়ান দেখি আমি শীটটা পাই কিনা। সরি আমি খুঁজে পাই নাই, আমি ওইটা লেকচার শিটে দিয়েতে আপলোড করে দিব কি বলে এডিশনাল রিডিং ম্যাটেরিয়াল হিসেবে। বাট আপনি এটা ধরে নিতে পারেন 99% কেসেই আপনি এই ফ্যাক্টরগুলো আপনার চেঞ্জ হবে না। ওকে, আর কি কোনো কোয়েশ্চেন আছে? Any question?